কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছে আমি বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজ। গত ক্লাসে তোমাদের সাথে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড, যাকে কোষের বর্ণাধার বলা হয়। এই যে আমরা উদ্ভিদের বিচিত্র বর্ণ দেখি, সেই বর্ণময়িতার কারণ প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণুর উপস্থিতি। প্লাস্টিক বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রঞ্জক ধারণ করে। এই কারণে উদ্ভিদ বর্ণময় আকার ধারণ করে। প্লাস্টিডের বর্ণময়তার ভিত্তিতে কোন ধরনের পিগমেন্ট উপস্থিত প্লাস্টিডে, তার ভিত্তিতে প্লাস্টিডকে শ্রেণীবিভাগ করা হয়। লিউকোপ্লাস্ট, এই ধরনের প্লাস্টিডে কোন ধরনের পিগমেন্ট বা রঞ্জক নেই, ফলে এরা বর্ণহীন হয়। আরেক ধরনের প্লাস্টিড আছে ক্রোমোপ্লাস্ট। বিভিন্ন ধরনের পিগমেন্টের উপস্থিতির জন্য এরা বর্ণময়িতা প্রাপ্ত হয়। তার মধ্যে স্পেশালি সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় কোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয় করে রাখা। যদি সঞ্চিত খাদ্যটি অ্যামাইলোজ বা শর্করা হয়, সেই ধরনের লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। সঞ্চিত খাদ্যটি যদি লিপিড জাতীয় হয়, তখন সেই লিউকোপ্লাস্টকে বলা হয় ইলাইওপ্লাস্ট। সঞ্চিত খাদ্যটি যদি প্রোটিন জাতীয় হয়, তখন লিউকোপ্লাস্টকে বলা হয় এলিউরোপ্লাস্ট। উল্লেখ্য, সূর্যালোকের উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যেতে পারে। লিউকোপ্লাস্ট সাধারণত পাওয়া যায় মূলের মধ্যে। ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য সব ধরনের বর্ণময় প্লাস্টিড ক্রোমোপ্লাস্টের মধ্যে অন্তর্ভুক্ত। বাদামি বর্ণের রঞ্জক বা পিগমেন্টের উপস্থিত থাকলে ক্রোমোপ্লাস্টের মধ্যে, তখন তা ফিওপ্লাস্ট। লাল বর্ণের রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য রেডোপ্লাস্ট। ক্যারোটিন এবং জেন্টোফিল, ক্যারোটিনিয়েট এবং জেন্টোফিল। হলুদ বর্ণের রঞ্জক পদার্থ থাকলে জেন্টোফিল, এবং কমলা বর্ণের রঞ্জক এর উপস্থিতির জন্য ক্যারোটিনিয়েটস বলা হয়। আর সবুজ বর্ণের রঞ্জক ক্লোরোফিলের উপস্থিতির জন্য প্লাস্টিডকে বলা হয় কোরোপ্লাস্ট। আমরা মূলত একটি কোরোপ্লাস্টের বিস্তারিত গঠন তোমাদের সাথে আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য উদ্ভিদ সবুজ বর্ণের হয়ে থাকে। একটি ক্লোরোপ্লাস্টের ছবি দেখেই তোমরা বুঝতে পারতেছো, একটি দ্বিস্তরী মাইটোকন্ড্রিয়ার সাথে এই দিক দিয়ে খুবই সাদৃশ্যপূর্ণ। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী। স্তর দুটি, বাহিরের স্তরটি আউটার মেমব্রেন
ভিতরের স্তরটি ইনার মেমব্রেন নামে পরিচিত। ভিতরে ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা। এখানে ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিছু ডিস্ক আকৃতির অংশ, যেগুলোকে বলা হয় থাইলাকয়েড। আরো বিস্তারিত ভাবে চিহ্নিত করা আরেকটি ছবি আমরা দেখি। ক্লোরোপ্লাস্ট আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। দুটি মেমব্রেনের মধ্যবর্তী কিছু ফাঁপা স্থান থাকে, সেই ফাঁপা স্থানটিকে বলা হয় ইন্টারমেমব্রেন স্পেস। আমরা এই বিষয়টি মাইটোকন্ড্রিয়াতে দেখেছি। মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী ফাঁপা স্থান ছিল। এখানেও ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী ফাঁপা স্থান আছে। এর বাইরে দেখতে পাচ্ছি ডিস্ক আকৃতির গঠন, যা থাইলাকয়েড নামে পরিচিত। থাইলাকয়েডের একটি স্তূপ দেখতে পাচ্ছি এবং এই স্তূপগুলো গ্রানাম নামে পরিচিত। গ্রানাম কি? থাইলাকয়েডের স্তূপ। এবং গ্রানামগুলো পরস্পরের সাথে কানেক্টেড স্ট্রোমা লেমেলি দ্বারা। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে বা মাতৃকাকে স্ট্রোমা বলা হয়। আমরা যদি এখন তালিকা করি ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশসমূহের, তাহলে আমরা এই অংশগুলো দেখতে পারবো। ক্লোরোপ্লাস্টের আরেকটি সরল চিত্র লম্বচ্ছেদ করে দেখানো হয়েছে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এই যে গ্রানাম কি? থাইলাকয়েডের স্তূপ। থাইলাকয়েডের এক বা একাধিক থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। আর ডিস্ক আকৃতির গঠনগুলো হচ্ছে থাইলাকয়েড। আমরা একটা আর এখানে ইনার মেমব্রেনের ভিতরে যে ম্যাট্রিক্স বা মাতৃকা উপস্থিত, সেই মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। আমরা একটা তালিকা দেখি ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশসমূহের। আবরণী ঝিল্লি, এটার কথা বলা হচ্ছে আবরণী ঝিল্লি। বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি। ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী, বাইরের স্তরটি বহিঃঝিল্লি এবং ভিতরের স্তরটি অন্তঃঝিল্লি নামে পরিচিত। এর 2 নম্বরে আছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা অ্যাকুয়াস যে সাবস্টেন্সটি আছে, সেটিকে স্ট্রোমা বলা হয়। 3 নম্বর থাইলাকয়েড, এটা খ হবে না, ত হবে। থাইলাকয়েড ও গ্রানাম। ডিস্ক আকৃতির গঠনগুলো থাইলাকয়েড এবং থাইলাকয়েডের একটি স্তূপকে বলা হয় গ্রানাম। অন্যভাবে গ্রানাম গঠনকারী এককগুলো থাইলাকয়েড নামে পরিচিত। থাইলাকয়েডের স্তূপ গ্রানাম। স্ট্রোমা লেমেলি, গ্রানামগুলোকে পরস্পর সংযুক্তকারী গঠনটি স্ট্রোমা লেমেলি নামে পরিচিত। স্ট্রোমা লেমেলি, এটি স্ট্রোমা লেমেলি দুটি গ্রানামকে সংযুক্ত করেছে। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। ক্লোরোপ্লাস্টের ছবির মধ্যে এই অংশটি চিহ্নিত করা হয়নি। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস ইনার মেমব্রেন থাইলাকয়েডের মধ্যে উপস্থিত।
ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে যেমন ডিএনএ ছিল, ক্লোরোপ্লাস্টে ডিএনএ উপস্থিত, রাইবোজোম, ম্যাট্রিক্সের মধ্যে রাইবোজোম আছে, যা আদিকোষের রাইবোজোম সাদৃশ্যপূর্ণ 70S রাইবোজোম, 50S এবং 30S দুটি উপকক্ষে গঠিত। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, মাইটোকন্ড্রিয়ার এই যে দুটি ঝিল্লি, বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি উপস্থিত, এই দুই ঝিল্লির মধ্যবর্তী অবস্থানটাকে বলা হয় পেরিপ্লাস্টিড স্পেস। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস, এই বিষয়টি এই ছবিগুলোতে চিহ্নিত করা হয়নি, এটা আমরা একটু পরে দেখবো আরেকটি ছবিতে। ক্লোরোপ্লাস্ট কি ভূমিকা পালন করে কোষে? প্রথমত গ্লুকোজ উৎপাদন। গ্লুকোজ কি? আমরা জানি সালোকসংশ্লেষণ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদন করে। 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপাদিত হয়। এখানে এই যৌগটি গ্লুকোজ, এখন প্রক্রিয়াটা কি বলা হয়? সালোক সংশ্লেষণ, যেহেতু আলোর উপস্থিতিতে হচ্ছে এবং ক্লোরোফিল অণুর উপস্থিতিতে হচ্ছে, এই কারণে প্রক্রিয়াটিকে সালোক সংশ্লেষণ নামে পরিচিত। উদ্ভিদকে সবুজই বলা হয়, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদন করতে পারে বলে। ক্লোরোপ্লাস্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লোরোপ্লাস্টের ইনার মেমব্রেনের ছবি। এখানে ফটোফসফোরাইলেশন অর্থাৎ আলোর উপস্থিতিতে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হওয়া। আলোর উপস্থিতিতে যেহেতু এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, এই কারণে প্রক্রিয়াটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা যখন সালোক সংশ্লেষণ পড়ব তখন বিস্তারিত আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমিকাটি হলো ফটো রেসপিরেশন অর্থাৎ আলোক শোষণ। আমরা যখন সালোক সংশ্লেষণ পড়ব তখনও এই বিষয়টি আসবে এবং বিস্তারিতভাবেই আসবে। সংক্ষেপে সালোক সংশ্লেষণের C3 চক্রে কার্বন ডাই অক্সাইড রুবিস্কো নামক একটা এনজাইমের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে কেলভিন চক্র বা C3 চক্র শুরু হয়। কার্বন ডাই অক্সাইড রুবিস্কো এনজাইমের সাথে যুক্ত হয় লো টেম্পারেচার এবং হাই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের রেশিওর মধ্যে। কিন্তু যদি হাই টেম্পারেচার এবং লো কার্বন ডাই অক্সাইড রেশিও অক্সিজেন হয়, তখন রুবিস্কো কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত না হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়াটি ফটো রেসপিরেশন নামে পরিচিত। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কেলভিন চক্র বা হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে গ্লুকোজ উৎপাদিত হয়। গ্লুকোজ উৎপাদনের যে দুইটি পথ আছে, একটি পথকে বলা হয় C3 চক্র বা কেলভিন চক্র, আর একটি পথকে বলা হয় C4 চক্র বা হ্যাচ এবং স্ল্যাক চক্র। এই চক্রগুলো নিয়ে আমরা যখন সালোক সংশ্লেষণ আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। আমরা এখন শুধু এতটুকুই জানি রাখি, কেলভিন এবং হ্যাচ চক্রের সময় কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে
এবং গ্লুকোজ উৎপাদিত হয়। এবার আমরা একটি কম্পারিজন বা পার্থক্য করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া, আজকে বিস্তারিতভাবে পড়লাম ক্লোরোপ্লাস্ট। এই দুটি কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে পার্থক্য কি কি? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য। মাইটোকন্ড্রিয়া কি ভূমিকা পালন করে? মাইটোকন্ড্রিয়া কোষীয় শ্বসনের সাথে জড়িত, অর্থাৎ শ্বসনের যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মধ্যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হলো, পরবর্তী ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। ফলে এটিপি উৎপাদনে অর্থাৎ কোষীয় শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাইটোকন্ড্রিয়া। অন্যদিকে ক্লোরোপ্লাস্ট কি ভূমিকা পালন করছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদিত হচ্ছে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ, যে কোনো প্রকৃত কোষেই পাওয়া যায়, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী কোষ হোক বা ছত্রাক কোষ হোক। অন্যদিকে ক্লোরোপ্লাস্ট শুধুই উদ্ভিদ কোষে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড ইত্যাদি পিগমেন্ট পাওয়া যায় না। অন্যদিকে আমরা বলেছি উদ্ভিদের বর্ণময়তার জন্য বিভিন্ন ধরনের পিগমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিগমেন্ট গুলো প্লাস্টিডে মধ্যে পাওয়া যায়। ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস ইত্যাদি পিগমেন্টের উপস্থিতির জন্য উদ্ভিদ বর্ণময়তা ধারণ করে। শ্বসন বা শক্তি উৎপাদন প্রক্রিয়াটি দিন-রাত উভয় সময়ে সমানভাবে ক্রিয়াশীল। অন্যদিকে যেহেতু আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ চলে, সুতরাং শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি দিন-রাত উভয় সময়ে ক্রিয়াশীল হলো। সালোকসংশ্লেষণ বা ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র দিনের বেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দুইটা কোষীয় অঙ্গাণুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেমন ক্লোরোপ্লাস্টকে তুমি কোষের রান্নাঘরের সাথে তুলনা করতে পারো, যেখানে খাদ্য উৎপাদিত হচ্ছে, আর সেই খাদ্যটা জারিত হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে জ্বালানোর মাধ্যমে যেহেতু শক্তি উৎপাদন হচ্ছে, মাইটোকন্ড্রিয়া এই কোষের শক্তিকর সাথে তুলনা করতে পারো। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের রান্নাঘর, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া স্বভাবত শ্বসনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে আদিকোষী জীবগুলোতে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতির কারণে এরা অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া একটার সাথে একটা সম্পর্কিত, কারণ ক্লোরোপ্লাস্ট মধ্যে যদি শক্তি উৎপাদিত না হয়, অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া না চলে, মাইটোকন্ড্রিয়া শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্লুকোজ পাবে না। রান্নাঘরে যেমন রান্না হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্লুকোজ উৎপাদিত হচ্ছে, সেই গ্লুকোজ মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারছে। অর্থাৎ এই দুইটি কোষীয় অঙ্গাণু পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। আশা করি তোমরা ক্লোরোপ্লাস্টের গঠন এবং মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের সম্পর্ক আত্মস্থ করতে পেরেছ, বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটি কোষীয় অঙ্গাণু
নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।